13 জেলায় শেষ অ্যাডজুডিকেশনের কাজ, বিচারাধীন সব নামের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের। 10 জেলায় এখনো কিছুটা বাকি অ্যাডজুডিকেশনের কাজ। অ্যাডজুডিকেশনে 60,06,675 নাম, 59,84,512 অভিযোগের নিষ্পত্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই নিষ্পত্তির পর বৈধ ভোটার কতজন এবং কতজনের নাম বাদ গেল এবং নামবাদের পরিসংখ্যানটা জেলায় জেলায় কি রকম? দেখো, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 60,06,675 দিনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। গত 28 ফেব্রুয়ারি যখন ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, তখন 60,06,675 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়। এই আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিলেন তাদের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে শুরু করেন এবং সার্বিকভাবে যে তথ্য সর্বশেষ তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 59,84,512টি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা এখনো পর্যন্ত করতে পেরেছেন। এবং সেখানেই দেখা যাচ্ছে যে অবৈধ ভোটার হিসেবে জুডিশিয়াল অফিসাররা চিহ্নিত করলেন 27,16,393 জনকে এবং বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করলেন 32,68,119 জনকে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংখ্যার দিক থেকে যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলাতে। কারণ যেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় এখনো পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন 10,88,808টি। তার মধ্যে 4,55,137 জনকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়। আর যদি পার্সেন্টেজের হিসেবে অর্থাৎ শতাংশের নিরিখে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে নদিয়া জেলায় যত সংখ্যক অ্যাডজুডিকেশনে ছিল তার মধ্যে বেশিরভাগই অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে। নদিয়া জেলার যদি পরিসংখ্যানের দিকে লক্ষ্য রাখা হয় তাহলে দেখা যাচ্ছে নদিয়া জেলায় অ্যাডজুডিকেশনের সংখ্যা অর্থাৎ অ্যাডজুডিকেশনের সংখ্যা ছিল 2,67,940, যার মধ্যে দেখা যাচ্ছে 2,08,626 জনকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ মুর্শিদাবাদের সংখ্যার নিরিখে সব থেকে বেশি, নদিয়াতে শতাংশের নিরিখে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। অর্থাৎ এদের কাছে ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ থাকছে। বেশ, সঙ্গে থাকো সোমরাজ। এসআইআর এর কোপে সংখ্যালঘু মতুয়া আদিবাসী ভোট অভিযোগে শুরু থেকেই বারবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। জেলাভিত্তিক নাম বাদেও একই আশঙ্কা এবং দেখা যাচ্ছে সংখ্যার নিরিখে সর্বোচ্চ নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে। কত শতাংশ? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, দেখো, তুমি যদি পরিসংখ্যানের দিকে নজর দাও তাহলে দেখা যাচ্ছে সংখ্যালঘু মতুয়াদের নামই বেশি বাদ পড়েছে। নদিয়া জেলার যে বিধানসভাগুলিতে নাম বাদ পড়েছে সেগুলি বেশিরভাগই হচ্ছে মতুয়া অধ্যুষিত। পাশাপাশি উত্তর 24 পরগনার বাগদা, বনগাঁ মতো বিধানসভাগুলিতে সব থেকে বেশি নাম বাদ পড়েছে। অর্থাৎ এই জায়গাগুলি মতুয়া অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এবং সেখানেই দেখা যাচ্ছে সব থেকে বেশি নাম বাদ পড়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যদি বলা হয় মুর্শিদাবাদ জেলা, কারণ তুমি দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ জেলায় 4 লক্ষেরও বেশি, 4,55,137 জনের নাম বাদ পড়েছে। বেশিরভাগই সংখ্যালঘুদের নাম বাদ পড়েছে। তুমি যদি মালদা জেলার দিকে নজর রাখো, মালদা জেলায় দেখা যাচ্ছে নাম বাদ পড়েছে 2,39,375 জনের। এর মধ্যে বেশিরভাগই কিন্তু সংখ্যালঘুদের নাম বাদ পড়েছে। তুমি যদি উত্তর দিনাজপুরের দিকে নজর দাও তাহলে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের নাম বাদ পড়েছে 1,76,972 জন। তার মধ্যে বেশিরভাগটাই সংখ্যালঘুদের। অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত যে জেলা, সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগই নাম বাদ পড়েছে সংখ্যালঘুদের। অন্যদিকে তুমি যদি ঝাড়গ্রাম জেলার দিকে নজর দাও বা পশ্চিম মেদিনীপুর জেলার দিকে নজর দাও, যে নাম বাদ পড়েছে তার বেশিরভাগ নামই দেখা যাচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা থেকেই নাম বাদ পড়েছে। ফলত সেক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে এই যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা যে 60 লক্ষেরও বেশি ভোটারের নথি, তার মধ্যে সব থেকে বেশি নাম বাদ পড়েছে সংখ্যালঘু ও মতুয়াদের। অর্থাৎ এই অধ্যুষিত বিধানসভা এলাকাগুলি থেকে নাম। একদমই সোমরাজ, বারবার এই অভিযোগ আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী এবং 1 এপ্রিল তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। তুমি তপশিলীদের নাম কেটেছো বাগদায়, বনগাঁয়, মতুয়াদের নাম কেটেছো, রাজবংশীদের নাম কেটেছো, হিন্দুদের নাম কেটেছো, আর মুসলিমদের তো ছেড়ে দিন, ওরা ঘৃণাই করে, একেবারে বাদ। ওরা জানে না ভোটার অধিকার,
সবার অধিকার। স্বাধীনতা আন্দোলনে গান্ধীজিও লড়াই করেছেন, নেতাজিও লড়াই করেছেন, আবুল কালাম আজাদও লড়াই করেছেন, বাবা সাহেব আম্বেদকরও করেছেন, রবীন্দ্র নজরুলও করেছেন। বিরসা মুন্ডাদের ত্যাগ, রঘুনাথ মুর্মুর ত্যাগ, সমস্ত ধর্মের সমস্ত মানুষের সেই সংগ্রাম আজকে তোমরা ভুলে গেছো? এসআইআরে বাংলায় মোট বিচারাধীন 60,06,675 জন, অ্যাডজুডিকেশনের নিষ্পত্তি 59,84,512 জনের এবং বাকি কয়েক জেলাতেও নিষ্পত্তির কাজ এখনো বাকি রয়েছে। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি সোমরাজ। বাকি জেলা যেখানে এখনো পর্যন্ত নিষ্পত্তির কাজ বাকি রয়েছে সেটা নিয়ে কি বলছে কমিশন? দেখো, যেটা কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন যে সেটাও খুব শীঘ্রই নিষ্পত্তির কাজ হয়ে যাবে। যদিও যে পরিসংখ্যান এখনো পর্যন্ত উঠে আসছে সেটা গতকাল রাত 12টা পর্যন্ত পরিসংখ্যান উঠে আসছে এবং সেক্ষেত্রে কমিশনের আধিকারিকরা আশা করছেন সেটাও বাকি যে সংখ্যাটা পড়ে আছে সেটাও খুব শীঘ্রই নিষ্পত্তি করে ফেলবেন জুডিশিয়াল অফিসাররা। যদি তুমি নজর রাখো তাহলে দেখা যাচ্ছে যে জেলাগুলিতে বাদ এখনো পর্যন্ত পুরোপুরি নিষ্পত্তি নেই সেখানে সংখ্যা খুবই কম, যেমন মুর্শিদাবাদ, যেমন মালদা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলির কিছু কিছু এখনো পর্যন্ত নাম নিষ্পত্তি বাকি রয়েছে জুডিশিয়াল অফিসারদের এবং সেই সংখ্যাটা খুবই কম এবং কমিশন মনে করছে সেটা নিষ্পত্তি খুব দ্রুত করে ফেলবেন জুডিশিয়াল অফিসাররা। বেশ, ধন্যবাদ সোমরাজ। বাদ যাওয়াদের নাম কি ভোটার তালিকায় উঠবে? ধোঁয়াশা রয়ে গেল। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি আগামী সোমবার। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 6 এপ্রিল বেলা 12টা 4 পর্যন্ত 59,15,000 নাম যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তখন কমিশনের আইনজীবী বলেন, এদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে তথ্য রয়েছে। কিন্তু যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ গিয়েছে তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এবার কি তাঁরা ভোট দিতে পারবেন? এ ধোঁয়াশা রয়েই গেল। কারণ 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন আর 9 এপ্রিল দ্বিতীয় দফার। মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়, তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? কমিশনের আইনজীবীর বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তখন শীর্ষ আদালত জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করতে হবে, সেই কমিটি ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ঠিক করবে। এদিন শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে অন্তত 21 তারিখ পর্যন্ত তাদের নাম যুক্ত করা হোক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের ওপর কিভাবে আমরা চাপ দিতে পারি? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাপ দিতে বলছি না, যদি 100 জনের নাম বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাদের নাম যুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে টি শিবজ্ঞানামের নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। এই কমিটি ঠিক করবে ট্রাইব্যুনাল কোন পথে এগোবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবে। বিচারাধীনদের নিষ্পত্তির পরে সকল বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। অফলাইন না অনলাইন কিভাবে আবেদন ট্রাইব্যুনালে জমা পড়বে তা কমিটি ঠিক করবে। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ততদিন পর্যন্ত রয়ে গেল ধোঁয়াশা। নিউজ 18 বাংলা। এবার ট্রাইব্যুনালের লাইন, কোথাও রাত 3টে থেকে, কোথাও কোলে বাচ্চা নিয়ে ঘন্টার পর ঘন্টা। সিউড়িতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। গরমে মরে যাচ্ছি, বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা প্রবলেমের মধ্যে আছি। আমরা 3টার সময় দিয়ে লাইনে আছি, ভোর 3টায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা অফিস। সোমবার সকাল থেকে এই অফিসের সামনে লম্বা লাইন। অনেকের নাম প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে, কারো বাদ পড়েছে সাপ্লিমেন্টারি তালিকায়। নাম তুলতে তাই ট্রাইব্যুনালে আবেদন, ফর্ম ফিল আপ করে জমা, এর জন্যই লম্বা লাইন।
লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা, আমাদের কোনো নামই আসছে না। ওই যতবার আসছে হেরানমানি করাচ্ছে আমাদের, গরমে মরে যাচ্ছি, বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানকার মহকুমা অফিসের সামনেও সকাল থেকে লম্বা লাইন এবার ট্রাইব্যুনালে আবেদনের। এসআইআরের হ্যারাসমেন্ট, প্রধানমন্ত্রী তো আমাদের ভোটে প্রধানমন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, পঞ্চায়েত হলো, সবই হলো, আর আমাদের এখন ক্যান্সেল। এখন আমরা ভোটার তালিকা থেকে বা সংখ্যালঘু দিকে করা হচ্ছে। এতক্ষণ দাঁড়িয়ে আমাদের হায়রানি পেরেশানি, ছোট ছোট বাচ্চা নিয়ে এই 3 মার ফেরত এলো, আমরা প্রবলেমের মধ্যে আছি। কাল এই যে রোদের মধ্যে আমরা 3টার সময় দিয়ে লাইনে আছি, ভোর 3টা। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়েও এক ছবি। সোমবার সকাল থেকে ক্যানিং এসডি অফিসের সামনে লম্বা লাইন। আমাদের ডিলেট হয়েছে, তাই তা জানি না, ডিলেট এসছে কাগজে এইটুকু জানি, আমাদের বিএলও বলতে পারে না। আবার ডকুমেন্ট জমা দিতে আমাদের এখানকার অনেক কিছু ডকুমেন্টস আছে, জন্ম সার্টিফিকেট আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, 2002 সালের লিস্টে আমার মায়ের নাম আছে। অবশ্যই আতঙ্কে আছি আমরা চাই আমাদের পুনরায় আমাদের ভোটার অধিকার ফিরিয়ে দেয়। ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন পূর্ব বর্ধমানের কাটোয়াতেও। এখানকার মহকুমা অফিসে চলছে ফর্ম ফিল আপ। আগে একবার কাগজ জমা দিয়েছিলাম, আমার সব ডিলেট হয়ে গেছে। সকাল 5টা থেকে এসে বলে লাইনে দাঁড়িয়ে আছে, এখন এরপর আর হবে না বলছে, আজকে লাস্ট ডেট। কোচবিহারে জেলা শাসকের দপ্তরের পাশে মাইনরিটি অফিস, এখানেই বসেছে ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য সকাল থেকে লাইন। বাবা মার সবারই আছে 2002 এর লিস্টের নাম, কিন্তু আমার নাই, আমার ভাইয়ের আছে। আমরা 2012 থেকে ভোট দিই, হয়রানি করতেছো। বিধাননগর এসডিও অফিসের সামনেও লম্বা লাইন। ট্রাইব্যুনালে আবেদন করতে ভিড়ে ভিড়। 11টার দিকে থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। 2002 ভোট আছে আমাদের। হ্যাঁ, তারপরে ডিলিট। 1 তারিখে হঠাৎ দেখছি আমাদের নাম ডিলিট হয়ে গেছে। ওই সব ফর্ম ভর্তি করে দিয়েছে আমাদেরকে, এখানে আসতে পাঠিয়েছে। বীরভূমের সিউড়ি অভিযোগ, এখানে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তনুজা বিবি। দুবরাজপুরের বাসিন্দা, তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসা লাইনে প্রচন্ড ভিড়, তো এবার রোদে আর হয়েছে, তখন আমি অতটা বুঝতে পারি নাই। তারপর আস্তে আস্তে বলছে আমার গা মাথা ঘুরছে। নিউজ 18 বাংলা। আমজাদ আলীর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা। কলা মন্দিরে আমজাদ আলী খানের অনুষ্ঠানে শরদিয়ার সঙ্গে যৌথ অনুষ্ঠান। কৌশিকীর কলা মন্দিরে অনুষ্ঠানে প্রবেশ ছিল অবাধ। আমজাদ আলী খানের শরৎ শুনতে মানুষের ভিড়। ভিতরে ঢুকতে মানুষের হুড়োহুড়িতে বিশৃঙ্খলা। ভিতরে ঢুকতে না পেরে ক্ষুব্ধ বহু মানুষ। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। অর্গানাইজারের সাথে সেভাবে কমিউনিকেশন হয়নি আমরা, এবং অনেক পরে পুলিশ এসে বলছে আমাদেরকে যে আপনারা চলে যান এখান থেকে, এখানে স্ট্যাম্পিডের সিচুয়েশন হবে। আমরা এখানে সবাই গান ভালোবাসি, আমরা এখানে ভদ্রভাবে দাঁড়িয়েছিলাম এখানটাতে, সবাই ওয়েট করছিলাম যে কিছু না কিছু একটা হবে, আশাবাদী ছিলাম। আমরা কালেক্ট করেছি 2টো টিকিট, আমি আবার ওয়াইফের জন্য, এবং অনেকেই কালেক্ট করেছেন। লাইন দিয়েছি সেই ফ্লাইওভারের আগে থেকে, এখানে ঢোকার সময় বলছে যে ফুল হয়ে গেছে। আমাদের অভিযোগ এটাই যে যতগুলো নাম্বার অফ সিট থাকবে সেই অনুযায়ী ওরা কার্ড ইস্যু করা উচিত ওদের। বাট এখানে আমাদের পেছনে অন্তত আরো ধরুন 300-400 লোক দাঁড়িয়েছিল, প্রত্যেকের হাতে ভ্যালিড কার্ড রয়েছে। স্ক্যামটা হলো যে এতগুলো লোককে ডেকে এনে হ্যারাস করা হলো, বিক্ষোভ দেখাচ্ছে, তখন ওরা বলছে আমরা ক্ষমা চাইছি। পুলিশের পক্ষ থেকে জানানো হলো যে এরকম সিট ফুল হয়ে গেছে, আপনারা আর কেউ ঢুকতে পারবেন না, আপনারা বেরিয়ে। প্রচন্ড অবস্থা, অত্যন্ত অবস্থা। আর যদি এরকমই অবস্থা ছিল তাহলে পাসেসগুলো দেওয়ার কোনো মানে নেই।
সিনিয়র সিটিজেন অডিয়েন্স বেশি ছিলেন, ওনাদেরকে সেটেল করার জন্য, ওনাদেরকে যেন কোনো অঘটন না ঘটে যায়, ওই জন্য আমরা আস্তে আস্তে 10-15 জন করে ছাড়ছিলাম। কিন্তু কিছু লোক এত অধৈর্য হয়ে গেছে, আগে আমাদের ছাড়তে হবে, লাইনে কেন দাঁড়াবো, দুপুর থেকে দাঁড়িয়ে আছি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আছে, 6:30টাতে এন্ট্রি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, 5:30 থেকে গেট খুলবো, আমাদের সবই বলা আছে, সবই হয়ে গেছে। ফ্যান ফলোয়িং তো মানে দুর্দান্ত ছিল, এই জন্য ক্রাউড বেশি হয়েছে। এবার আমরা যাদের পাস নিয়ে আমরা তাদের কিভাবে অ্যালাউ করবো, আমরা অ্যালাউ করিনি। আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি, ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশের নিম্নচাপ তারই জোড়া ফলায় বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগ দক্ষিণবঙ্গের জন্য ঠিক কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, একদমই বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। আমরা দেখেছি গত দুদিন ঝড় বৃষ্টি হয়েছে, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে। তবে এই ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে আগামীকাল বুধবার বেশ কিছু এলাকায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানের মতো যেমন পশ্চিমের দিকের জেলাগুলি রয়েছে, তেমনি পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কিছুটা উত্তর 24 পরগনার মতন পূর্ব এবং উত্তরের জেলাগুলিও রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আগামীকাল বুধবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে বেশ কিছু এলাকায়। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি কন্টিনিউ করবে, অর্থাৎ ঝড় বৃষ্টি কন্টিনিউ করবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণটা অনেকটা কমবে এবং তাপমাত্রা যেটা কমেছে অলরেডি, কলকাতায় স্বাভাবিকের 5 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে সর্বনিম্ন যে তাপমাত্রা বা রাতের তাপমাত্রা। এই তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে এই ঝড় বৃষ্টির ফলে এবং তারপর শুক্রবার থেকে রবিবারের মধ্যে অর্থাৎ উইকেন্ডে বেশ কিছুটা তাপমাত্রা আরো 3-4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আবার। ধন্যবাদ। তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গেও চলবে ঝড় বৃষ্টি। শুক্রবার পর্যন্ত উত্তরের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। উপরের 5 জেলায় ঝড় বৃষ্টি। পার্থ রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। পার্থ, উত্তরবঙ্গের জন্য ঠিক কি বলছে হাওয়া অফিস? দেখো, চলতি সপ্তাহে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি এলাকায়, দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকার পাশাপাশি সমতলে বেশ কিছু জেলায়, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ির একাংশে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং সন্ধ্যের পর কিন্তু ঝড়ের পূর্বাভাস এবং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে একাধিক জেলায়। বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জেলায় সকাল থেকে হালকা বৃষ্টি হয়েছে, আকাশ মেঘলা রয়েছে ডুয়ার্সের একাধিক জায়গায়। স্বাভাবিকভাবে ঝড় বৃষ্টি এমনকি বেশ কিছু জায়গায় কিন্তু কালবৈশাখীর কিন্তু হতে পারে এমনটাই জানাচ্ছে হাওয়া। বেশ, ধন্যবাদ। ঝড় শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশার একাধিক জেলা। বোলাঙ্গীর, বারগড় এবং কালাহান্ডি জেলায় ঝড়ের তাণ্ডবে তছনছ। শিলাবৃষ্টির দাপটে বোলাঙ্গীর জেলা যেন বরফাবৃত কাশ্মীর। আঠাগড়ে গাড়ির উপর তোরণ ভেঙে পড়ে, অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক। নয়াগড় জেলায় লঙ্কাপোড়ি উৎসবের জন্য রাবণের একটি মূর্তি বানানো হয়, সেটির একাংশ ঝড়ের দাপটে ভেঙে পড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কালবৈশাখীর ঝড়ের প্রভাব থাকবে।